বাজেটের আকার বাড়লেও সুবাতাস নেই শস্য খাতে, উল্টো কমছে ভর্তুকির পরিমাণ। ভোক্তার স্বস্তি ফেরাতে উৎপাদন পর্যায়ে ব্যয় কমানোর পরামর্শ। পর্যাপ্ত উৎপাদন হলেও লবণের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা। কোরবানির আগ মুহূর্তে বস্তায় বেড়েছে 250 টাকা, মজুত করছেন মধ্যস্বত্বভোগীরা, অভিযোগ মিলারদের। ঈদের আগে বাজারে মিলবে নতুন নোট, পাওয়া যাবে 20, 50 ও 1000 টাকা। জুলাই আসছে সায়েদ মুগ্ধের ছবি সহ 5 টাকার নোট, বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। সরকারি দপ্তরগুলোতে বিকল পড়ে আছে কোটি কোটি টাকার গাড়ি, নানা জটিলতায় নিলাম হচ্ছে না নৌযান সহ বিভিন্ন যন্ত্রপাতির, গচ্চা যাচ্ছে সরকারের বিপুল অর্থ। এবং সীমান্তে হয়রানি আর ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে কমেছে বিদেশি পর্যটক। 3 মাসে টিকিট বুকিং কমেছে 11%, বছরে $850 কোটি রাজস্ব হারানোর আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আবু সাইদ ও মুগ্ধের ছবি সহ জুলাই মাসে বাজারে আসছে 5 টাকার নতুন নোট। তবে আজ কিংবা কাল থেকে মিলবে 20, 50 ও 1000 টাকার নোট। এগুলোই থাকছে দেশের ওই ইতিহাস, ঐতিহ্য ও জুলাই আন্দোলনের ছবি। প্রথম ধাপে মোট 1000 কোটি টাকা সমমানের নতুন নোট ছাড়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপ্লবের সাক্ষী হিসেবে দেয়ালে দেয়ালে থেকে যায় নানা ডিজাইনের গ্রাফিতি, যেখানে ফুটে উঠেছে দেশের সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা। এবারে নতুন টাকায় এসব গ্রাফিতি সহ জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে যুক্ত হয়েছে আন্দোলনের নানা ছবি। এছাড়াও থাকছে ইতিহাস, ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। প্রথম পর্যায়ে বাজারে আসছে 20 ও 50 টাকার নোট। সব ধরনের নোট তো একসাথে ছাপানো সম্ভব না, কিন্তু সবগুলো উদ্যোগ নেওয়া হয়ে গেছে। একটার পর একটা প্রিন্টে যেতে থাকবে। অতএব 2 থেকে 3 ধরনের নোট হয়তোবা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ মার্কেটে আসবে। বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত 1000 টাকার নোট 2 জুন বাজারে ছাড়া হবে। আর ঈদের পর আসছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ ও মুগ্ধের অবয়ব সংবলিত 5 টাকার নোট। বহুদিন পর একটা একেবারে ভিন্ন। এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো, মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না, কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোনো কোনো নোটের। কেন্দ্রীয় ব্যাংক জানায়, দরপত্র প্রক্রিয়ায় সময় লাগায় ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। বর্তমানে প্রচলিত 9 ধরনের নোটই নতুন করে ছাপানোর সিদ্ধান্ত হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে গর্ত করে মজুত করা হয়েছে 60 থেকে 70% ক্রুড লবণ। এতে পর্যাপ্ত উৎপাদন হলেও বাড়ছে লবণের দাম, এমন অভিযোগ মিল মালিকদের। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আসন্ন ঈদুল আজহায় 1,14,47,000 কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য 8 কেজি হিসাবে প্রায় 1 লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন। তার বিপরীতে 11 মে পর্যন্ত মাঠ ও মিল পর্যায়ে ক্রুড লবণ মজুত রয়েছে প্রায় 17 লাখ মেট্রিক টন। কিন্তু তারপরও বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম। মাঠের কৃষকেরা উৎপাদিত ক্রুড ছেড়ে দিল, মধ্যস্বত্বভোগীরাই সে ক্রুড কিনে মাটির নিচে মজুত করেছে বলে অভিযোগ মিল মালিকদের। টাকার মালিক আছে যারা আইডেল টাকাগুলো রাখবে কোথায়, লবণ কিনে তারা রেখে দেয়। আগে মাত্রাতিরিক্তভাবে কমে যাওয়া ক্রুডের দাম এখন কৃষক এবং মাঝিরা সমন্বয় করছে, তাই পরিশোধিত লবণের দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিসিকের। উৎপাদনের কার্যক্রমটা একটু স্বাভাবিক হওয়াতে ওই দামটা পুনরায় বৃদ্ধি পেয়ে ওই পরিমিত মাত্রায় আগমন ঘটছে। সারা দেশে 170টি মিলে ক্রুড থেকে লবণ পরিশোধন করা হয়। মাঠ পর্যায়ে ক্রুড উৎপাদন থেকে শুরু করে মিলে এনে রিফাইন শেষে লবণ বাজারজাত করার মাঝে অন্তত 8টি পক্ষ সক্রিয়ভাবে জড়িত থাকে, আর সময় লাগে 5 থেকে 7 দিন। এর মাঝে কোনো একটি পক্ষ কারসাজি করলে অস্থির হয়ে ওঠে দেশের লবণের বাজার। চট্টগ্রামের মাঝিরঘাটের লবণ মিল থেকে কমল দে, সময় সংবাদ। এবার বন্দর বাণিজ্যের খবর।
এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতির পর স্বাভাবিক হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, এনবিআরকে বিলুপ্ত না করে সংস্কারের দাবিতে গত 14 মে থেকে টানা 25 মে পর্যন্ত 12 দিন জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তারা কলমবিরতি পালন করে এবং এই কলমবিরতির কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেখানে মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। কারণ এই কলমবিরতির সময় সারা দেশে যে কাস্টমস এবং ভ্যাট অফিসের ন্যায় কিন্তু বেনাপোল বন্দরে যে কাস্টম কর্মকর্তা ছিলেন তারা কর্মবিরতি পালন করছিলেন। ফলে এই পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য দিনের অধিকাংশ সময় বন্ধ হয়ে গেছিল এবং এর প্রভাব কিন্তু পড়েছিল যেমন রাজস্ব আয়ের উপর, তেমনি কিন্তু বাণিজ্য ঘাটতি দেখা গিয়েছিল। তবে আমরা দেখতে পেয়েছি গতকাল জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ঐক্য পরিষদ তারা একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে গতকাল তারা তাদের কর্মবিরতি স্থগিত করে এবং স্থগিতের পরে কিন্তু আজ সকাল থেকে কিন্তু আবারও ভারতের সাথে বেনাপোল বন্দরে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি স্বাভাবিক হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যে কর্মবিরতি প্রত্যাহার আপাতত স্থগিত করায় যে আবারও বাণিজ্য শুরু হয়েছে তার সর্বশেষ। জাতীয় বাজেটের আকার বাড়লেও তুলনামূলক বাড়ছে না শস্য খাতের বরাদ্দ। টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে এ খাতে মোট বাজেটের 10% অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এছাড়া কৃষি পণ্য উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেলেও কমছে ভর্তুকির পরিমাণ। উৎপাদন পর্যায়ে কৃষকের ব্যয় কমানো গেলে ভোক্তারাও স্বস্তিতে থাকবেন বলে মত তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশে শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়লেও এখনও বাংলাদেশের অর্থনীতির প্রধান জীবনী শক্তি কৃষি। তাই জাতীয় বাজেটের নতুন পরিসংখ্যান আসলেই এ খাতে প্রত্যাশা বেশি থাকে অংশীজনদের। কিন্তু বছর ভেদে বাজেটের আকার বাড়ছে, কিন্তু অঙ্ক বাড়ছে না কৃষিতে। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল 10.65%। চাহিদার অনুপাতে 1 দশক পেরিয়ে তা বাড়েনি, উল্টো কমে চলতি অর্থ বছর দাঁড়িয়েছে 5.94%। এতে সামগ্রিকভাবে কৃষির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4% পূরণ হচ্ছে না। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের পরামর্শ, এ খাতে বরাদ্দ দিতে হবে মোট বাজেটের ন্যূনতম 10%। অন্ততপক্ষে বাজেটের 10% হিস্সা কৃষি খাতের জন্য, শস্য কৃষি খাতের জন্য সংরক্ষণ করা উচিত এবং মোট বাজেটের প্রায় 5% কৃষি ভর্তুকি খাতে প্রদান করা উচিত। এদিকে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে কমানো হয়েছে ভর্তুকির পরিমাণ। বিশ্বদাতা সংস্থার চাপে আসন্ন বাজেটেও কমতে পারে এর পরিমাণ। কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত, মূল্যস্ফীতি কমানোর প্রক্রিয়ায় কৃষককে সহায়তা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। কৃষিখাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কৃষির উৎপাদন বাড়বে। তো পণ্য যেটা, সেই পণ্যের দাম কম হবে। সামগ্রিক একটা উন্নয়নের যে পরিকল্পনা, সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম প্রান্তিক লেভেলে কৃষকদের জন্য, আপনার মনে করেন যেমন কৃষি ঋণ, সহজ শর্তে কৃষকের ঋণ দেওয়া। সমৃদ্ধ কৃষিখাত গড়ে তুলতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উৎপাদন লক্ষ্য পূরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের কমিটির প্রয়োজন আছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সদরুল আমিন। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিকে কতটা গুরুত্ব দেওয়া হয়? কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিকে গুরুত্ব দেওয়া, সেটা তো সরকারের যে ডকুমেন্ট আছে তাতেই দেখা যায়। চলতি বছরে দেখা যাচ্ছে যে যদিও বলা হচ্ছে কৃষি বরাদ্দ বা অন্য খাতে উপরের দিকে রাখা আছে, কিন্তু আমি যদি সিরিয়াল দিকে ওখানে কৃষি মন্ত্রণালয় হিসাবে, তাহলে কৃষি বা গ্রেটার কৃষি মন্ত্রণালয় হিসাবে, তাহলে সেটা গুরুত্বের দিক দিয়া 7-এর পরে আছে। 7-এর পরে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7-এর মধ্যে কৃষি নাই, কৃষি আছে 7-এর পরে। এটা আসলে খুব দুঃখজনক। এটা আপনার প্রশ্নটা ঠিকই আছে যে গুরুত্বের দিক দিয়েই যার গুরুত্ব নাই, তাহলে তাকে আর টানাটানি করে কদ্দূর তোলা যাবে। আসলে এইটাই ঠিক, কৃষির কোনো গুরুত্ব নাই এই বিষয়ে। বর্তমানে তো কৃষি মন্ত্রণালয়ের জন্য কোনো উপদেষ্টা নাই। উপদেষ্টা নেই। যিনি আছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আছেন। অনেক বড় মন্ত্রণালয়, তাই নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়নি। এটাও বোঝা যাচ্ছে যে কৃষির কতটুকু গুরুত্ব। এই ক্ষেত্রে রাজনৈতিক কমিটমেন্টটা কেমন হওয়া উচিত বলে আপনি? রাজনৈতিক কমিটমেন্টটা আসা উচিত পলিসিগতভাবে। একটা বাজেটের 2টা অংশ থাকে, একটা হলো পরিকল্পনা আর একটা হলো অর্থ বরাদ্দ।
পরিকল্পনা অনুসারে অর্থ বরাদ্দ করা হয় এবং পরিকল্পনায় আসলে নীতিগত জিনিসগুলি ঠিক করা হয়, এর বরাদ্দ বা এর গুরুত্ব ঠিক করা হয়। কিন্তু বর্তমান কয়েক দশকের হিসাবে আমরা বলতে পারি যে কৃষি উন্নয়ন পরিকল্পনার যে বেতন ভাতা ব্যতীত অন্যান্য খাতে এডিবি অন্যান্য খাতে যে কৃষির পরিকল্পনা এটা অত্যন্ত দুর্বল এবং কৃষি খাতে স্যার যে বরাদ্দটা দেওয়া হয় বাজেটে সেটা কিভাবে ব্যয় করলে কৃষি বলা হয় যে কৃষির যে জিডিপিতে অবদান দেখানো হয় কৃষিতে অনেক কম। যখন সচিবরা এগুলি নিয়ে মিটিংয়ে বসে বলে কৃষি থেকে তো আমরা তেমন পাচ্ছি না, যে যারা একটা ভুল জিডিপি দেখানো হয়, দেখায় বলা হয় যে কৃষিতে জিডিপি কম, জনপ্রশাসনে জিডিপি বেশি, সুতরাং জনপ্রশাসনে টাকা বেশি, এরকম তারা একটা সাইকোলজিতে থাকে। এটা ঠিক না। কৃষির জিডিপি যেখানে এখন বর্তমানে 30%-এর উপরে, সেখানে দেখানো হয় 15%-এর কম। এটা অত্যন্ত মানে ডেঞ্জারাস আমি বলবো আর কি। এই ধরনের অর্থনীতি দিয়া দেশ চলে না কোনো সময়। এটা ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু এই ব্যাপারে প্রশ্ন উঠাইছে যে আপনাদের জিডিপি ঠিক নাই। স্যার কেমন গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে কোনটাতে? করেন কৃষি যান্ত্রিকীকরণে? কৃষি যান্ত্রিকীকরণের দুইটা ভাগ আছে কিছু। যেমন আমরা কৃষি যান্ত্রিকীকরণে যদি মনে করি বিদেশ থেকে শুধু আমদানি করা হবে এবং সেগুলি শ্রমিক রিপ্লেস করবে, সেটা আমার মতে এটা ঠিক হবে না। কারণ এটা কৃষি শ্রমিকের দেশ, এখনও 2-2.5 কোটি কৃষি শ্রমিক আছে এই দেশে। সেই দেশে কৃষি শ্রমিক বিমুখ যন্ত্রপাতি আমি প্রিফার করি না। তবে স্মল স্কেল এই দেশে তৈরি করা যাবে ওই রকম কৃষি যন্ত্রপাতি এই দেশের জন্য আমি বলবো অত্যাবশ্যক। সেটা স্মল স্কেল এবং এই দেশে তৈরি, যেটা শ্রমিককে কর্মবিমুখ করবে না। ওই কৃষি খাতে স্যার ভর্তুকিটাকে কিভাবে দেখেন? না, কৃষি খাতে ভর্তুকি আমি স্বীকার করি না। কারণ হলো যে সারা দুনিয়াতে যেগুলি প্রাইমারি প্রোডাকশন, প্রাথমিক উৎপাদন, তার মধ্যে কৃষি হলো 1 নম্বর। সেটাকে বলা হয় উৎপাদন প্রণোদনা। সারা দুনিয়াতে কৃষিকে কোনো ভর্তুকির আওতায় ফেলা হয় না। ভর্তুকির আওতায় ফেলা হয় কৃষি উপকরণ ব্যবসা ইত্যাদিকে করা হয়। আমি কৃষিতে ভর্তুকি আমি মনে করি না। কৃষি অলওয়েজ হবে উৎপাদন প্রণোদনার অধীনে। এটা কৃষিতে ভর্তুকি কথাটাই বলা ঠিক না। স্যার শেষ প্রশ্ন, বাজার কাঠামো টেকসইকরণে আসলে কি করা দরকার? বাজার টেকসই করানোর জন্য এই যে বাংলাদেশ সরকার, এই যে একটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, তাদেরকে যে বিরাট বড় বিল্ডিং, বিরাট বড় একটা অধিদপ্তর, তাদেরকে কাজে লাগানো উচিত। এবং বাজার যদি ঠিক না করে, কারণ আমি বলবো যে এগ্রি বিজনেস বাংলাদেশে টোটাল বিজনেসের 67% হচ্ছে এগ্রি বিজনেস, কিন্তু এইটাই আমাদের খেয়ালের বাইরে। আমরা সবাই অন্যান্য ওই রাস্তার রাজনীতি নিয়ে ব্যস্ত, কারো কোনো সময় নাই। এমনকি দেখেন এইবার যে বাজেটের সময় আসতেছে, আলাপ হবে, মিডিয়াতে এই নিয়ে কোনো অনুষ্ঠানও নেই, এমনকি টক শোতে বা ইউটিউবে এগুলি নিয়ে কোনো নাই। অর্থাৎ যেই দেখছে যে সরকার গুরুত্ব দিচ্ছে না, সেই জন্য অন্যান্যরাও এই খাতে কোনো গুরুত্ব দিচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম কৃষি খাত নিয়ে। EDF Aluminium, redefine possibilities. দেখছেন এই সময় বাণিজ্য। বরিশালের সরকারি বিভিন্ন দফতরে বিকল্প পড়ে আছে কোটি কোটি টাকার গাড়ি। প্রক্রিয়াগত জটিলতায় নিলাম হচ্ছে না নৌযান সহ বিভিন্ন যন্ত্রপাতির। এতে গচ্চা যাচ্ছে সরকারের বিপুল অর্থ। বিস্তারিত অপূর্ব পরিপথে। ভোলা সড়ক বিভাগের কাজে ব্যবহৃত 2টি জিপ গাড়ি বিকল অবস্থায় পড়ে আছে 1 যুগেরও বেশি সময়। সংস্কার বা বিক্রির কোনো উদ্যোগ ছাড়া ফেলে রাখায় ময়লার স্তূপে পরিণত হয়েছে। একইভাবে এলজিডি ভবনে বিকল অবস্থায় বছরের পর বছর পড়ে আছে বেশ কয়েকটি মোটরসাইকেল, 4টি রোলার, পিকআপ ভ্যান ও ট্রাক সহ নানা মোটরযান। ঝালকাঠি পৌরসভায় ট্রাক, মিনি ট্রাক, রোলার, মাটি কাটার ভেকু সহ 26টি আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি রয়েছে, কিন্তু সচল আছে মাত্র 4টি। মিনিস্ট্রি থেকে আমাদের চিঠি দেওয়া আছে, আমাদের আশ্বস্ত করেছে অতি শীঘ্র তারা আমাদেরকে
কিছু একটা জানাবে। নিলাম জটিলতায় সব থেকে বেশি গাড়ি অকেজো অবস্থায় রয়েছে বরগুনা পৌরসভায়। পুরাতন গাড়ির পাশাপাশি কোটি কোটি টাকা মূল্যের নতুন গাড়িও নষ্ট হচ্ছে। জেলা প্রশাসকের নৌজান ঘাটে নিলাম জটিলতায় বিকল পড়ে আছে কোটি কোটি টাকা মূল্যের স্পিডবোট। আমরা চাচ্ছি যে আসলে কর্তৃপক্ষ এ ব্যাপারে সজাগ দৃষ্টি দিবে। খোদ বিভাগীয় শহর বরিশাল সিটি কর্পোরেশনেও দেখা গেল একই চিত্র। এই গাড়িগুলো যে পৌঁছতেছে এগুলো তো রাষ্ট্রের সম্পদ, আসলে রাষ্ট্রেরই ক্ষতি হচ্ছে। বরিশালের বিভিন্ন দপ্তরে খোলা জায়গায় শত কোটি টাকার যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অপূর্ব অপু, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমে উঠেছে দিনাজপুরের লিচুর বাজার। এই মুহূর্তে জেলার নিউ মার্কেট লিচুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনাজপুরে জমে উঠেছে আপনার লিচুর বাজার। এই লিচুকে কিন্তু বলা হয় বিশ্বের অন্যতম রোমান্টিক ফল। জ্যৈষ্ঠ মাস, মধু মাস, এই মধু মাসে আপনি দেখছেন যে এই বাজারে কিন্তু জমজমাট আপনার ক্রেতা বিক্রেতা। যদিও বৃষ্টির কারণে কিছুটা হলেও একটু সমস্যা দেখা দিয়েছে, তারপরেও আমরা দেখছি যে সকাল থেকেই যারা বাগানি এবং কৃষক তারা লিচু পেরে কিন্তু নিয়ে আসতেছেন আপনার এই বাজারে, এবং তারা যেটা বলছেন যে মোটামুটি দাম ভালো। আমি কিছু নাকি তাদের কাছ থেকে জেনেছি যে এখানে মাদ্রাজি, বেদানা এবং চায়না 3 লিচু বাজারে উঠেছে। মাদ্রাজি লিচু প্রতিশো বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, বেদানা লিচু বিক্রি হচ্ছে 400 থেকে 650 টাকা, এবং সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চায়না 3, সেটি বলা আছে 1000 থেকে 1300 টাকা এখানে বিক্রি হচ্ছে। তবে আমরা যারা পাইকার তারা কিন্তু এখান থেকে লিচু কিনে তারা রাজধানী সব বিভিন্ন জায়গায় তারা পাঠাচ্ছেন, এবং যারা বাগানি এবং কৃষক তারা যেটা বলছেন যে যেহেতু কিছু জুন মাসে এটা উঠার কথা থাকলেও বৃষ্টির কারণে তারা আগে ভাগে অনেকে লিচুটা পেরে বাজারে এখানে তুলছেন। তারপরেও লিচু কিন্তু অনেক স্বাদ যারা ক্রেতা তারা বলছেন। এবং আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছেন যে এইবার দিনাজপুরে সবচেয়ে বড় বেশি আপনার লিচু বেচা কেনা হবে, প্রায় 1000 কোটি টাকা আপনার ছাড়িয়ে যাবে বলে তারা এটা অভিমত ব্যক্ত করেছেন। তবে এই যে নিউ মার্কেট যেখানে লিচু বেচা কেনা হচ্ছে সেটি হচ্ছে স্থান সংকুলনের কারণে যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কিন্তু আপনার এখানে সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা যেটা বলছেন যে যদি এই মার্কেটটি একটি বড় জায়গায় বড় মাঠে নিয়ে যাওয়া হয়তো তারপরে হলো লিচু কিন্তু আপনার একটা ভালো তারা এই যে পেতন। এবারে যেটা বলা হচ্ছে যে গতবারের চেয়ে এবার লিচু কিন্তু অনেক বেশি উৎপাদিত হয়েছে, প্রায় 5400 হেক্টর জমিতে, এবং এখানে 34000 মেট্রিক টন আপনার লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তো আমার কাছ থেকে নিউ মার্কেট থেকে লিচুর সর্বশেষ এই ছিল। দেখছেন এই সময় বাণিজ্য। নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমান সংযুক্ত করে 14তম গ্রেডের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা। পাশাপাশি ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড সহ 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এসব দাবি তুলে ধরা হয়। আগামী সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি। শেষ হলো স্থপতি শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতা ও উদ্ভাবনের ব্যতিক্রম প্ল্যাটফর্ম আর্কস্যাম। গেল 22 মে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়ে এই আয়োজনের পর্দাও নামে রোববার। এতে অংশ নেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী। আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে দেশের শীর্ষ সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্ট। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে বর্তমানে শিক্ষার্থীরাই আগামী দিনের স্থপতি, যারা দেশের নগর, পরিবেশ ও ভবিষ্যৎকে নান্দনিক রূপ দেবে। ঈদুল আজহা উপলক্ষে চলছে ঈদ উইথ শাওমি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে পুরস্কার হিসেবে মিলবে 5 লাখ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর অথবা এসি সহ চমৎকার সব উপহার। এই ক্যাম্পেইনের প্রথম 5 লাখ টাকা বিজয়ী আলামিন খান। শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবালের হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। ঈদ উইথ শাওমি ক্যাম্পেইনে নিশ্চিত সব উপহার পেতে ফোন কেনার সময় রিটেল কোডটি জেনে নিতে হবে। এ সময় বাণিজ্য।
সীমান্তে হয়রানি আর ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে কমেছে বিদেশি পর্যটক। অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্স জানিয়েছে, চলতি বছর দেশটিতে পর্যটক কমবে 8.7%। শুধু মার্চ মাসে বিদেশি পর্যটক কমেছে প্রায় 12%, যা ফেব্রুয়ারির তুলনায় 2 পয়েন্ট বেশি। ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য জানানো হয়েছে, পর্যটকদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যটক কমে গেলে বছরে $850 কোটি রাজস্ব হারাতে পারে যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রতি বছর বাজেটের আকার বাড়লেও সুবাতাস নেই শস্য খাতে, উল্টো কমছে ভর্তুকির পরিমাণ। ভোক্তার স্বস্তি ফেরাতে উৎপাদন পর্যায়ে ব্যয় কমানোর পরামর্শ। পর্যাপ্ত উৎপাদন হলেও লবণের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা। কোরবানির আগ মুহূর্তে বস্তায় বেড়েছে $250, মজুত করছেন মধ্যস্বত্বভোগীরা, অভিযোগ মিলারদের। এবং ঈদের আগে বাজারে মিলবে নতুন নোট, পাওয়া যাবে 20, 50 ও 1000 টাকা। জুলাই আসছে সাইদ মুগ্ধের ছবি সহ 5 টাকার নোট, বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।